জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান যাই বলি না কেন, সেটা সবচেয়ে বড় অর্জন হচ্ছে হাসিনায় খেদানো। একেবারে খাঁটি বাংলা যদি বলি, এর চেয়ে বড় অর্জন কিছু হতে পারে না। সরকার সবচেয়ে বড় ব্যর্থতা জায়গা হচ্ছে সরকার মবক্রেসি কায়েম করেছে। বর্তমান গত এক বছরের যে সরকার ব্যবস্থা বা রাষ্ট্র কাঠামোর যে অবস্থা চলছে, সেখানে গণতান্ত্রিক মানবিক রাষ্ট্রের পথে কি আমরা হাঁটছি, নাকি শুধুমাত্র শেখ হাসিনাকে আমরা পতন ঘটিয়েছি, তার মাধ্যমে ফেসিবাদের অবসান হয়েছে, না বাকি সব ব্যবস্থা কিন্তু সে আগের মতো রয়ে গেছে? আপনার কাছে কি মনে হয় আসলে? জি, আপনাকে আবার ধন্যবাদ। আমি একটু অন্য প্রসঙ্গে একটু আগে অ্যাড্রেস করে নিই। বাংলাদেশ ভারত স্বাধীন পররাষ্ট্রনীতি বা যে পররাষ্ট্রনীতি ভাই বলছিলেন, এখানে আমি মনে করি যে ইউনূস সরকার একটা বেঞ্চমার্কটা সেট আপ করে দিয়ে গেছে। সেটা হচ্ছে ধরুন আমাদের স্বাধীনতার পরবর্তী সময় যতগুলো গভর্নমেন্ট এসেছে, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট কিংবা মিলিটারি গভর্নমেন্ট, কেউ কিন্তু ভারতের চোখে চোখে রেখে কথা বলতে পারেনি। একমাত্র ইউনূস সরকার কিন্তু আবার আসার পর ভারতের চোখে চোখে রেখে কথা বলতে পারছে এবং আমাদের সাথে যে অসম চুক্তিগুলো সেগুলো নিয়ে পর্যালোচনা করার কথা বলছে। আমাদের সাথে ভারত এখন খুব বেশি ইনফ্লুয়েন্স খাটাতে পারতেছে না, যেটাকে আমি মনে একটা বেঞ্চমার্ক তৈরি গেল। এবং না, সেখানে তো কোনো বাতিল তো করা হয় না বা কোনো না, বাতিল করা হয় না, ঠিক আছে, কিন্তু বাতিল করার জন্য আপনার তো স্কোপগুলো লাগবে। ধরুন আমরা কিন্তু মানে হাসিনা যে মেকানিজম করে গেছে, বিশেষ করে আদানি বিদ্যুৎ খাতের জন্য, এখন এগুলো রাতারাতি আপনার ট্রান্সফরমেশন হঠাৎ করে বিকল্প মাঠ খোঁজাটা ওরা খুব টাফ। এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে কি, দেখুন আপনার ভারতও কিন্তু সেটার প্রতি ট্রিগার হয়ে ভারত কিন্তু আমাদের ওই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিল। আরো অনেক দূরের পদক্ষেপ তারা যদি করতে পারে, আমরা কিন্তু তাদের ক্ষেত্রে কতটা করতে পেরেছি? করতে সেগুলো পারে নাই, সেটা একটা বড় প্রশ্ন। তাইলে আমরা কি করতে পারলাম? চোখে চোখ রেখে কথা শুধুই বললাম, বাস্তবে কিছু করতে পারলাম না। কিন্তু চোখে চোখে যে কথা বলতে পারছেন, সেটা একটা বেঞ্চমার্ক। আমি মনে করি একটা বেঞ্চমার্ক। কারণ হচ্ছে ধরুন ভারতকে কিন্তু অন্যায় কোনো সুবিধা কিন্তু দিতে পারতেছে না। যেগুলো আছে সেগুলো হয়তো কিছুটা চলমান আছে, নতুন করে কিন্তু ভারত চলমান যদি থাকে, আমার প্রশ্ন হচ্ছে এক বছরে কিন্তু আপনার কোনো ই নেই, তার কাছে তো আমার বাধা ধরা নেই, তাহলে আমি সেগুলো বন্ধ করতে পারছি না কেন? না, বন্ধ করা না করাটা কিন্তু পররাষ্ট্র। সীমান্ত হত্যা হচ্ছে, হ্যাঁ সীমান্ত হত্যা হচ্ছে, আবার হচ্ছে কি পুশিনও চলছে, পুশিনও কিন্তু চলছে। আমাদের কিন্তু লালমনিরহাটে বলি, চাঁপাইনবাবগঞ্জে বলি, অনেকগুলো জায়গায় কিন্তু পুশিনের ঘটনা ঘটছে এবং যেগুলো 26টা পয়েন্টে হ্যাঁ রাইট পুশিনও চলছে। এখন সেগুলোর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে দেখুন, ভারতকে যে এক্সট্রা কোনো ইলিগাল কোনো ফ্যাসিলিটি সরকার দিচ্ছে না নতুন করে, সেটার জন্য তারা কাউন্টার পার্ট হিসেবে সেগুলো এক্সিস্টিংগুলো বন্ধ করছে না, এক্সিস্টিংগুলো বন্ধ করতেছে না। সেটার জন্য আমাদের পররাষ্ট্র নীতি মানে এই পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র মন্ত্রণালয় শুরুর দিকে যেভাবে প্রোঅ্যাক্টিভ ছিল, শেষ দিকে মনে হয় যে 4-5 মাস পরে ঢিলামি তৈরি হয়েছে এবং সেটার জন্য তারা প্রোঅ্যাক্টিভলি রোল প্লে করতে পারতেছে না। এটা হচ্ছে আমার অ্যানালাইসিস। যাই হোক, আমি আর এবার হচ্ছে আপনার প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে কি, হাসিনাকে ফেলে দেওয়ার পরে নতুন করে ফেসিবাদের কাঠামো উৎঘাটন করা গেছে কিনা, বা সে প্রসঙ্গে বড় কথা হচ্ছে ধরুন আমাদের জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান যাই বলি না কেন, সেটা সবচেয়ে বড় অর্জন হচ্ছে হাসিনায় খেদানো। একেবারে খাঁটি বাংলা যদি বলি, এর চেয়ে বড় অর্জন কিছু হতে পারে না। কারণ কি জানেন, ধরুন হচ্ছে কি 2024-এর ইলেকশনের পরও আমরা এই ন্যারেটিভ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে পড়ছিলাম যে 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকবে, শেখ হাসিনাকে পতন করানো যাবে না। এই ন্যারেটিভটা যখন আমাদের জেনারেশন বা জেনারেশনের প্রতি মাথা গেঁথে দেওয়া হয়েছে, তখন হচ্ছে ধরুন আমাদের সকল পথ কিন্তু বন্ধ হয়ে গেছিল। এই একটা গণ অভ্যুত্থান কিন্তু এমনি এমনি হয়ে যায় নাই। এটা সামনে একটা কোটা আন্দোলন ছিল, আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ নেমে যাওয়া, এবং ভাইরা দেশের বাইরে ছিল, ওনারাও টাইমিস করে নেমেছেন। পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে দুবাইতে 57 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কাতারে, প্রত্যেকটা দেশে কিন্তু এটা ট্রিগার পয়েন্ট হয়েছিল। তো সেটা কিন্তু মানে এমনি এমনি হয় না, একটা গণ অভ্যুত্থান স্ফুলিঙ্গ কিন্তু এভাবে হয় না। কিন্তু এক বছরে যদি আপনি আমাকে পর্যালোচনা করতে বলেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ধরুন অনেকে এটাকে ব্যর্থ বলে, আমি ব্যর্থতা বলি না, হয়তো আমার এক্সপেকটেশনগুলো ফিল আপ হয় নাই, কিন্তু দিন ফুরিয়ে যায়নি, এটা হচ্ছে মূল কথা। আর সেকেন্ড কথা হচ্ছে দেখুন, আমরা কিন্তু ধরেন মানে অনেক কিছু একটা এই সরকারের কিন্তু অনেকগুলো অর্জন, আমি সরকারের সবচেয়ে ক্রিটিক করার এক লোকজনের মধ্যে আমি একজন, কিন্তু আমি সরকারের অনেকগুলো অর্জন আমি দেখি, অর্জনগুলো আমি একটু আগে বলিনি। ধরুন হচ্ছে ধরুন আমাদের এই রমজানে আমাদের কিন্তু দ্রব্যমূল্য বাজারটা স্থিতিশীল ছিল, যে কারণে অনেকে প্রাকৃতিক কারণ বলুক, বাজার কারণ বলুক, আমাদের হজ নিয়ে কিন্তু কোনো জটিলতা হয়নি। আমাদের রিজার্ভ কিন্তু স্থিতিশীল রয়েছে, আমাদের কিন্তু মোটা দাগে কিন্তু ইনফ্লেশন রেট কিন্তু মানে বাড়েনি, উল্টো কমেছে। তো এইগুলো কিন্তু সরকারের একটা সাফল্য, আমি এই সাফল্যের জায়গা বলি। এবার ব্যর্থতার জায়গা আপনাকে আমি বলি, এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা কি জানেন? সরকার সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হচ্ছে সরকার মবক্রেসি কায়েম করেছে, একটা মপতন্ত্র কায়েম করেছে। যেটা হচ্ছে দেখুন এই জিনিসটা কায়েম করার ফলে আগামীতে আমাদের কি সরকার কায়েম করেছে না তাদের এটা ল্যাকিংস এর কারণে এটা তৈরি হয়েছে? এটা আমি দুটো আপনি বলতে পারেন, যে তাদের ল্যাকিংস এর কারণে, তাদের নেগলিজেন্স এর কারণে তৈরি হয়েছে, আবার তাদের মদত হতে পারে। কারণ হচ্ছে কি, অনেকগুলো জায়গায় তাদের বন্ধ করার সুযোগ ছিল, বন্ধ করেনি। আমি যদি আপনাকে বলি 100-এর উপর মাজার ভাঙা হয়েছে। তো এই যে সিরিয়ালে যে মাজারগুলো ভাঙা হচ্ছে, আপনি 10টা 20টা 30টা জায়গাতে বন্ধ করতে পারতেন, সেটা 100 কেন ক্রস করলো? তারপর আপনি প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন, অনেক জায়গায় যেটা হচ্ছে কি আপনার মানে জুলাই আন্দোলনের পরবর্তী 5 আগস্টের পরবর্তী সময় আমি 1 মাস 2 মাস 3 মাস, যেটাকে আমরা হানিমুন পিরিয়ড বলি, সেই হানিমুন পিরিয়ড পর্যন্ত অনেক কিছু আপনি
ঠিক আছে, এটা মানে পিপল সেন্টিমেন্টের কারণে আপনি বন্ধ করতে পারলেন না, কিন্তু তার পরবর্তী সময় যেরকম আপনি কন্টিনিউশন করতে দিলেন, তার মানে এটা বোঝা যাচ্ছে সরকার চাক বা না চাক, সরকার একটা প্রত্যক্ষ বা পরোক্ষ একটা মদত দেবে। সরকার